ওই পথ দিয়ে ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না। দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চুঙ্গা প্যান্ট, চোখো জুতো, রুখো মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। ওরা কারা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্যে কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা ক্ষরণের উদাহরণ নয়, তা ক্ষুধা হরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। আমি বললুম, না, ওদিক দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে। বললুম, কদ্দূর যাবে? এই কাছেই। ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, ঝলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাজাকুল করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমরা ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার শিরোনাম, আজকে যে শিরোনামটা দিয়েছি সেই শিরোনামটা হলো যে কর্মসংস্থান নয়তো ছন্নছাড়া হওয়ার সুযোগ দিতে হবে, নতুবা ভবিষ্যতে একনিষ্ঠ কর্মী হারাবে দল। আরেকটা কথা বলেছি এখানে, যে আপনার বলেছি যে স্বৈরাচার হতে যোগ্যতা লাগে উগ্রতা। এই শিরোনামে শুরু করছি। আর এখানে আমি যে
একটা কবিতার কয়েকটি চরণ পড়েছি। এই কবিতাটা লিখেছেন হলো আপনার এই অচিন্ত্য কুমার সেনগুপ্ত। উনি জন্মগ্রহণ করেছিলেন 1903 সালে আর মৃত্যুবরণ করেছিলেন 1976 সালে। প্রিয় দর্শক, ওনার যে কবিতা, আমি আসলে এই কবিতা যে আপনাদের সামনে পড়ব সেটা আমি গতকালও জানতাম না। আমার শিরোনাম ফেসবুকে পোস্ট করেছি যে ফটো কার্ড, সেখানে লিখেছিলাম যে ছন্ন ছাড়া একটা শব্দ লিখেছিলাম। এই ছন্ন ছাড়া শব্দটা লেখার পরে আমার ইচ্ছা হলো যে আমি এই ছন্ন ছাড়া কথাটা সম্পর্কে একটু জানবো আর একটু ভালো করে জানবো। তো আমি এই যে আমাদের গুগল আছে না, সেখানে ছন্ন ছাড়া কথাটা লিখে সার্চ করলাম। এখানে আমি এই কবিতা পেয়ে গেলাম, এই যে অচিন্ত্য কুমার সেনগুপ্তের যে কবিতা ছন্ন ছড়া। আমি জানতাম না যে এই কবিতাটা, এইরকম একটা কবিতা আছে ছন্ন ছড়া নামে, আর সেটা অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছে। এর অর্থ এত গভীর, এত অর্থবোধক কবিতা, আমাদের যুব সমাজকে ভালো পথে আনার জন্য অথবা তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের দুঃখ কষ্ট কবির যে কবিতা সেখান দিয়ে প্রকাশ পেয়েছে। এত সুন্দরভাবে উনি ফুটিয়ে উঠিয়েছেন যে বিষয়টা অভাবনীয়। আপনারা নিশ্চয়ই কবিতাটা শুনেছেন আমি কি বলেছি। দেখেন, ছন্ন ছড়া, ড্রাইভার বলছিল যে ছন্ন ছড়া ওরা, এই রাস্তায় আমরা যাব না। কবি বললেন যে না, আমি এই রাস্তায় যাব। কেন তুমি যাবা না? বললেন, ড্রাইভার বললেন যে ওরা ছন্ন ছাড়া, ওদের ঘর নেই, বাড়ি নেই, ওদের আইন নেই, নীতি নেই, ওদের নেতা নেই। ওখানে যাবেন, গেলে আপনার কাছে কিছু একটা চাইবে অথবা বলবে আমাদেরকে লিফট দাও, গাড়ি লাগবে। কবিতা পরোয়া করে নাই, তিনি কিন্তু গিয়েছেন ওই দিকেই। তিনি তাদের মনের ভাব বুঝলেন এবং দেখলেন কি, যে দূর থেকে দেখলে এই তরুণদেরকে মনে হয় ছন্ন ছড়া, আসলে তাদের কাছে গেলে মনে হয় তাদের বিশাল বড় একটি মন আছে, যেই মন আমার নেই, আপনার নেই, কবিরও নেই, এমন ড্রাইভারেরও নেই, কবির যে ড্রাইভার ছিল তারও নেই। বলেছে যে ওখানে এক ভিখারি, আমরা তার গাড়িতে যাওয়ার জন্য লিফট চাইলো, তিনি বললেন লিফট লাগবে তোমার? হ্যাঁ লাগবে, গাড়ি লাগবে আমাদের, আমরা তো একটা গাড়ির জন্যই অপেক্ষা করছিলাম এখানে। তিনটে ছোকরা উঠে গেল গাড়িতে, বললো কোথায় যাবে? ওই তো সামনে দেখেন না ভিড় জমে আছে। বললো ওখানে কি? আসলে ওইখানে কোনো সেলিব্রিটির অভ্যর্থনার জন্য লোক ভিড় করে নাই, ওখানে কোনো আনন্দ উচ্ছ্বাস হচ্ছে না, ওখানে এক ভিখারি পড়ে আছে, তাকে গাড়ি চাপা দিয়ে গাড়িওয়ালা চলে গিয়েছে, তাকে উদ্ধার করতে হবে, আমাদের কয়েকজন ওই গাড়িটাকে তাড়া করেছে। কবি অদ্ভুত, মানে কবি অভিভূত হয়ে গিয়েছেন এই তরুণদের কথা, গা শিউরে ওঠা বিষয় কবিতার চরণ পড়ে। আমি আসলে গতকাল যখন আমি এই শিরোনাম দিয়েছিলাম, ফটোকার্ড আমি আপলোড করেছিলাম আমার এই ওয়ালে, তখনও আমি জানতাম না এই ছন্ন ছড়া কবিতাটা পরে আপনাদেরকে শোনাবো বা শুনতে আমি জানবো। আমি জানতাম না সত্যি এই ছন্ন ছড়া কবিতার কথা। তো যখন আমি কবির ভাষায় আমার কথা পেয়ে গেলাম তখন আর কি। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান সরকার ব্যবস্থা, আমরা জানি গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত 3 নির্বাচন প্রায় ধরতে গেলে আমরা জানি এগুলি কোনো নির্বাচনই ছিল না, পাতানো, সাজানো, গোছানো, বিরোধী দল দমন পীড়ন, অত্যাচার ইত্যাদির মধ্য দিয়ে নির্বাচনগুলি হয়েছে, আমরা জানি। এই নির্বাচনের পরে যখন বাংলাদেশের জনগণ 5 আগস্ট পরবর্তী সময়ে 2024 সালের যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ সবাই যখন এই অভ্যুত্থানে যুক্ত ছিল, সাধারণ মানুষ, তখন বিগত যে সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তাদের বেশিরভাগ নেতা কর্মী বিদেশে পালিয়ে যায়। বাংলাদেশে যারা আছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। তো আমরা এই কথায় এখন যেতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক ঘটনাই ঘটেছে। বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন। এই সরকারের পরে এই সরকার সুন্দর একটা নির্বাচনের আয়োজন করেছে
বিগত ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বাংলাদেশে এসেছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে আবার পুনরায় চলতে শুরু করেছে। আমরা সেটা বিশ্বাস করি। নির্বাচনের আগে অনেক চেষ্টা হয়েছে এই নির্বাচনকে বন্ধুল করার জন্য, এই নির্বাচনের দীর্ঘায়ু করার জন্য। বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, দেশি ষড়যন্ত্র হয়েছে যেন নির্বাচনটা দেরি হয়। নির্বাচন দেরি হলে অনেকেই সুবিধা লুটতে পারতো, যেমনভাবে পলাতকরা সুবিধা নিতে পারতো, তেমনভাবে এই দেশের একটা গোষ্ঠী আছে, তারাও বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের উপর বিভিন্ন ব্লেম দিয়ে তাদের ভোট বা তাদের যে জনসমর্থন কমিয়ে তারা চেয়েছিল যে তারা সেই জনসমর্থনটা ছিনতাই করতে। বিভিন্ন অপপ্রচার আপনারা ফেসবুকে দেখেছেন বা টুইটার, তা আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ইত্যাদিতে দেখেছেন কি পরিমাণে অপপ্রচার হয়েছে, নির্বাচন বিরোধী অপপ্রচার যেন নির্বাচন না হয়। শেষ মুহূর্তে অনেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বাধ্য হয়ে। নির্বাচন করতেই হবে, আমরা চেয়েছিলাম একটা নির্বাচন, আলহামদুলিল্লাহ একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সরকার, গণতান্ত্রিক সরকার এসেছে এবং এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে বলে দেশে বিদেশে সবাই বলেছেন এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পরে যেই দল নির্বাচনে এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। 17 ফেব্রুয়ারি তারা শপথ নিয়েছেন। বিরোধী দলে আছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ তাদের 11 দলীয় জোট। তো বিএনপি জোট সরকার গঠন করেছে। তো প্রিয় দর্শক, বলছিলাম কি, নির্বাচনের পরে এবং নির্বাচনের আগে বহুবারই বলেছি যে মূলত এই দেশে 5 আগস্টের পর যারা ক্ষমতাধর ছিল তারা ছিল বিএনপি, এবং নির্বাচনের আগেই তারা বিভিন্ন এলাকায় ক্ষমতাধর। তাদের কথাই সমাজ বা যাই হয়েছে সবকিছু তাদের কথাই চলছিল। মানে কি, আমি এটা বলবো না সরকার চলছিল অন্যদের কথায়, কিন্তু মাঠ চলছিল বিএনপির নেতাকর্মীদের নির্দেশনায়। এটা আপনারা অনেকে জানেন, সেটা আমার আর বলার দরকার নেই। কারণ সরকারে ছিল যারা, তারা ছিল অন্য মানে একটা মোটিভেশন নিয়ে, যারা আবার যারা বিএনপির যেহেতু সংখ্যাগরিষ্ঠ, যেহেতু বিএনপি, প্রিয় দর্শক একটু ঝামেলা হয়ে গিয়েছিল। তো যেহেতু বিএনপি একটি বড় দল বাংলাদেশে, আমি আপনারা জানেন কয়েকদিন আগে একটি পোস্টও শেয়ার করেছি, 2014 সালের একটা পোস্ট, এবং আমি বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত সাংবাদিক জনাব মারুফ কামাল খান সোহেল, যিনি বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং তিনি অত্যন্ত বিখ্যাত, আমি ওনাকে 2014 সালে মেসেজ করেছিলাম, একটি টেক্সট করেছিলাম ফেসবুক মেসেঞ্জারে। তখনকার সময় আমার যে মোবাইল ছিল অ্যান্ড্রয়েড ফোন ছিল না, একটা বাটন ফোন ছিল। এই ফোনটার মডেলটা আমার মনে নাই, তো ফোনটা ভালোই ছিল। তখনকার সময়ে 6,000 টাকা ছিল ফোনটা, আমাকে একজন গিফট করেছিল। এত টাকা দিয়ে ফোন কেনার এবিলিটি আমার ছিল না। আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে গিফট করেছিল। এটা দিয়ে আমি লিখতে পারতাম। কিভাবে লিখতাম জানেন? বাংলা টেক্সট নামক একটা টেক্সট ছিল। ওই টেক্সট আমার ফোনে আমি এটা কোনোভাবে সেটিং করে একজনে আমাকে করে দিয়েছিল, ওইটা দিয়ে আমি লিখতাম। তো আমি মেসেঞ্জারে ওনাকে আমি পাঠিয়েছিলাম, এই কথাটা আমি উল্লেখ করেছিলাম যে কূটনৈতিক সম্পর্কের কথা, এবং আমি আরও বলেছিলাম ওনাকে যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, 2014 সালে আমি এই কথাটা উল্লেখ করেছিলাম। এবং আমি এই পরামর্শ ওনাকে একটা মানে একটা মেসেজ আমি এরকম বলেছিলাম যে একটা পরামর্শমূলক, যে দেখেন এই যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া এবং অন্যান্য আরো শক্তিধর দেশ যারা আছে তাদের সাথে যেন বিএনপি সম্পর্ক ভালো করে। আর সেখানে ভারতের কথা উল্লেখ করে দেয়। কেন উল্লেখ করি না জানেন? কারণ আমরা জানতাম যে ভারত একচেটিয়া আওয়ামী লীগকে সমর্থন করবে। তাদেরকে যতই বিএনপি এখন মানে তাদের দিকে আনতে চেষ্টা করুক বা তাদের প্রো হিসাবে চেষ্টা করুক বা আওয়ামী লীগের বিরুদ্ধে নিতে চেষ্টা করুক, হবে না। কারণ আমরা জানি 2013 সালে প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত গণতন্ত্রের অবিস্মরণীয় এক নেত্রী বাংলাদেশের জন্য, যাই হোক, উনি তার সাথে দেখা করতেও স্বীকৃতি জানিয়েছিলেন। তারপরে কিন্তু ভারত আরো খেপে গিয়েছিল, আমরা ওই দিকে যাব না। আমি জাস্ট এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে ইতিহাস বললে সারা দিন বলা যাবে, কারণ আমরা একটা মুহূর্তের জন্য চোখটা বুঝি নাই। আপনাদেরকে একটা কাহিনী, একটা সুন্দর একটা খবর দেখাবো। কে আনোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত, ওনার সাথে কিরকম ব্যবহার হয়েছিল। আমরা এই জিনিসটা প্রথম আলো পত্রিকার একটা রেফারেন্স দিয়ে দেখাবো। তখনকার সময়
15 2015 সালে, হ্যাঁ ওইরকম একটা খবর আছে। যাই হোক, তো আমি বলছিলাম কি, ছন্ন ছড়া কথাটা বলেছিলাম। বাংলাদেশের যে অসংখ্য তরুণ বেকার রয়েছে, আমি বিএনপির দলীয় নেতাকর্মী শুধু লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন যারা এখন বর্তমানে অনেক কষ্টে দিন যাপন করছেন। আমরা যেহেতু যেহেতু এইসব নেতাকর্মী বহু অনেকের সাথে পরিচিত আছে, বিশেষ করে মাঠের, যারা জলে জঙ্গলে ঘুমিয়েছে, রাত 2টা 3টা, যাদের বাড়িতে হানা দিয়েছে পুলিশ, অনেকে আছে সহযোগিতা করেছে, অনেককে করতে পারি নাই, তাদের সাথে যোগাযোগ আছে, তারা অনেক কষ্টে আছে এখন। এত কষ্ট করেছে দলের জন্য, যারা এইভাবে নির্যাতন, আমার এমনও এমনও আমার জানা আছে, একজন কর্মী বিএনপির তৃণমূল, তার লেখাপড়া তেমন নেই, কিন্তু জিয়া পরিবারের প্রতি তার এত ভালোবাসা কেন আমি জানি না। আমি তাকে কয়েকবার সতর্ক করেছি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 ইত্যাদি সময়ে, সালে আমি তাকে দেখ, আমারই খুব ঘনিষ্ঠ, বললাম দেখ, তোর মাকে দেখ, তোর পরিবারটাকে একটু তুই দেখ, তুই তো দল করবি, দল কর, কিন্তু তুই একটু ব্যবসা বাণিজ্য কর, একটু চাকরি বাকরিও করে মা বাবাকে একটু দেখ। না, সে কিচ্ছুই করবে না, শুধুমাত্র দলের জন্য, জিয়া পরিবারের জন্য সে এত উৎসর্গ করবে, জলে জঙ্গলে থেকেছে। এইসব ছেলের তো চাকরির দরকার এখন, না হলে সে কি করবে? হয় বিদ্রোহ করবে দল থেকে, আর না হয়তো সে চাঁদাবাজিতে লিপ্ত হবে। এছাড়া আর কিছু করার তার আছে? কারণ তার দল এখন ক্ষমতায়। প্রিয় দর্শক, আমি বললাম এই জন্য কথাটা, যে আমরা নিজের চোখে দেখছি ছেলেরা কত কষ্ট করেছে। এখন তাদেরকে যদি কর্মের ব্যবস্থা না করা হয়, তাহলে তারা কি করবে? কোথা থেকে পয়সা পাবে? সাবেক আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে সময় আমরা দেখেছি, তারা ছেলেদেরকে ছেড়ে রেখেছে চাঁদাবাজির জন্য। তারা ইউনিভার্সিটিগুলিতে ডান্ডা দিয়ে রেখেছে, চাপাতি দিয়ে রেখেছে, অস্ত্র দিয়ে রেখেছে ইউনিভার্সিটির হল দখলের জন্য, মারার জন্য। আবরার ফাহাদকে হত্যা করেছে সারা রাত নির্যাতন করে। আরাফাতকে হত্যা প্রায় করেই ফেলেছিল, কিন্তু করতে পারে নাই। সে মরে নাই, সে মরে গিয়েই ছিল, সে নিজেই লিখেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই ছেলে, ওনার নাম যে কি ভুলে গেলাম, কোমর ভেঙে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাজা ভেঙে দিয়েছে, এইভাবে ছেড়ে রেখেছিল। তা আমরা কি এরকম চাই? আমরা তো এরকম চাই না। আমরা যেই পরিবার থেকে, যেই পরিবারের আদর্শে আমরা একটা রাজনীতিকে সম্মান করি, যদিও আমরা সরাসরি মাঠের রাজনীতিতে নাই, কিন্তু সারা 17, 16, 17 সবাই জানে, আমার আশেপাশে যারা আছে, যারা আমাকে একটু মাত্র চিনে, তারা জানে 16, 17 বছর আমরা কি করেছি, দলীয় নেতাকর্মীদের জন্য কি করেছি, বা দলের জন্য কি করেছি। এখন আমরা তো একটু একটু কাজ করতেছি, যদিও নির্যাতনের শিকার এখনো, সাবেক সময়ে নির্যাতন হয়েছে, অসংখ্য নির্যাতন হয়েছে, সহ্য করেছি। আর এখন যে নির্যাতন হচ্ছে, সেটা সহ্য করতে পারার বাহিরে আমাদের, বিশেষ করে আমার। যাই হোক, ওইটা আমার কথা না, বাদিয়ে দিলাম। কিন্তু যারা যারা এইভাবে মাঠে ঘাটে থেকে এইভাবে অত্যাচার নির্যাতন সহ্য করেছে, গুলি খেয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। অনেক কিছুই হবে, অনেক কিছুই করবেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিবেন, স্টুডেন্টদেরকে শুনছি বৃত্তি দিবেন, শিক্ষকদেরকে শুনেছি প্রণোদনা দিবেন, অনেককে স্কুলের প্রণোদনা দিবেন, ইউনিভার্সিটিতে প্রণোদনা দিবেন, দেন, কোনো আফসোস নাই। কিন্তু এই কর্মীদেরকে আপনি, মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে কাজে লাগান। আর না হয়তো তাদেরকে যদি কাজে না লাগান, তারা নিশ্চয়ই ডানে বামে তাকাবে, এদিক সেদিক চাইবে টাকা পয়সা। আমরা ইদানিং ইতিমধ্যে শোনা শুরু করেছি এগুলি হচ্ছে। তো চাইলে কি হবে? দলের বদনাম হবে। তা আমরা তো চাই না এগুলি। আর আপনি যদি এদেরকে থামাইতে যান ফোর্স করে, যেমন যুবদলের নেতাকে আপনারা গ্রেপ্তার করেছেন, তাকে যদি ভালো একটা কর্ম দেওয়া হতো, তাহলে সে কি ওই ডাক্তারের কাছে যাইতো চাঁদার জন্য? তাকে আজকে গ্রেপ্তার করতে হতো? এভাবে যদি আপনি গ্রেপ্তার করতে থাকেন, তাহলে তো আপনার দলের একনিষ্ঠ কর্মী হারাবেন আপনি এক সময়। তাহলে এর চেয়ে ভালো হয় কি, আপনি জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় আপনারা কর্মের ব্যবস্থা করেন। শুনেছি আইসিটির ক্ষেত্রে 10 লাখ লোক নিয়োগ দিবেন, নাকি প্রশিক্ষণ দেওয়ার জিনিসটা আমি ভুলে গেছি। যাই হোক, তো এইগুলি হবে। তো খুব দ্রুত এই ছেলেদেরকে কাজে লাগাতে হবে, বিশেষ করে যাদের লেখাপড়া কম, কিন্তু যারা, আপনি বলতে পারেন কয়জন শিক্ষিত মানুষ
কয়জন সম্ভ্রান্ত পরিবারের লোক আজকে যারা মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা হয়েছেন, কয়জন মাঠে থেকে আন্দোলন করেছে। আজকে মাঠের ছেলেরা, তৃণমূলের ছেলেরা নেতৃত্বের অভাবে আন্দোলন করতে পারে নাই। আমার কাছে অসংখ্য উদাহরণ আছে। আমি অনেককে চাকরি করে অনেককে আমি নির্দেশনা দিয়েছি। আর আজকে ফেসবুকে দেখি এই নেতা সেই নেতা, 2013 সালের একটা ফেসবুকে একটা পোস্ট নাই, 2012 সালের একটা ফেসবুকে পোস্ট নাই, 11 সালের পোস্ট নাই, একটা 10 সালের কোনো পোস্ট নাই, একটা 18 সালের কোনো পোস্ট নাই। 18 সালের পরে যারা রাজনীতিতে এসেছে তাদের উন্মাদনায় এখন বাঁচা যাচ্ছে না, ফেসবুকে থাকা যায় না, এমন অবস্থা। তাদের জন্য আজকে তারা কয়জন তৃণমূলের এই কর্মীদের জন্য কোনো একটা কিছুর জন্য সুপারিশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। এই তৃণমূলের কর্মী হলো বিএনপির মূল শক্তি, তাদেরকে কাজে লাগাতে হবে। আর যদি এমন ভাবেন যে তাদেরকে যদি কাজে লাগিয়ে দেয় আমার মাঠে রাজনীতির লোক নাই, তাহলে এটা একবার সম্পূর্ণই ভুয়া কথা। কারণ কি, তাদেরকে আপনি কাজে লাগান এমন জায়গায় কাজে লাগান, যেমন আজকে ধরেন আপনি মিডিয়া হাউস আছে, সচিবালয় আপনি দেখেন, তারপর আপনি প্রশাসন, এইচএসসি পাস, অনার্স মাস্টার্স করা লোক যে যেখানে লাগবে আপনার দলের কর্মী সেখানে ঢোকান। কারণ আপনি যদি দল টিকায় রাখতে চান, ক্ষমতায় টিকে থাকতে চান, ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে এইসব এরিয়া দখল করতে হবে। আপনি যদি মনে করেন ভদ্রতা দেখাবেন ওই ভারতের পরামর্শে, আর ওই পাকিস্তানের পরামর্শে, চীনের পরামর্শে, আমেরিকার পরামর্শে ভদ্রতা দেখাবেন, ভদ্রতায় সরকার চলে না। তারা যেভাবে সেট আপ দিয়ে গেছে তাদেরকে অবশ্যই সেখান থেকে উৎখাত করতে হবে। আর না হয়তো তারা আপনাকে টিকতে দিবে না। এখন ইতিমধ্যে আমরা দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে মিডিয়া হাউসে তো একেবারে সব মিডিয়া হাউস তাদের দখলে। আপনি একজনকে দিয়ে আরেকজনকে বদলাবেন পারবেন না। ওই সব জায়গাতে একজন দুইজন করে আপনার লোক ঢোকান। আর না হয়তো আপনি ওই স্থানগুলিকে যদি আপনি নিজের আয়ত্তে না আনেন, তাহলে আপনাকে পস্তাতে হবে। আর আপনার বিরোধী দল, আপনারা ভাবেন জামাত ইসলামকে বিরোধী দল ভাবেন? আমি কোনোদিনও জামাত ইসলামকে বিরোধী দল ভাবি না। আওয়ামী লীগও কোনোদিন জামাত ইসলামকে বিরোধী দল ভাবে নাই। এখন বলতে পারেন কেন? আওয়ামী লীগ কোনোদিনও জামাত ইসলামকে বিরোধী দল ভাবে নাই। জামাত ইসলামকে তারা ব্যবহার করেছে টার্ম হিসেবে, কার্ড, ইস্কা হিসেবে। আপনি নিশ্চয়ই 29 বা খেলেছেন, কলবিজ খেলেছেন। তাদেরকে এইভাবে ব্যবহার করে তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল 2013, 14, 15 এইসব সালে, শাপলা চত্বরের পর থেকে। আর এই ফাঁসি দেওয়ার পিছনে কারণ ছিল বিএনপিকে দুর্বল করা। শাপলা চত্বর গঠনের কারণ ছিল বিএনপিকে দুর্বল করা। আপনারা জানেন তখনকার সময় মুরগি শাহরিয়ার, ওই জঘন্য যে শিক্ষক, এই যে আমাদের এই ওই যে জাফর ইকবাল স্যার, তারা কি বলেছিল, সাকা চৌধুরী তুই রাজাকার, মনে আছে? আমার মনে আছে। আমার চোখ দিয়ে তখন পানি আসতো, এগুলি রক্তে লাল হয়ে যেত চোখ। অনেকে আছে যারা বলতো যে ফরজ, আমরা যাইনি, আমরা বলছি তোমরা যাও, আমাদের জন্য এটা ফরজ না। বিএনপিকে দুর্বল করা ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা লাস্ট মুহূর্তে চেয়েছিল বিএনপিকে একটা এই উগ্রদের, অর্থাৎ একটা ওই ইসলামপন্থীদের অন্তর্ভুক্ত করে ফেলতে। কিন্তু তারেক রহমানের বিচক্ষণতায় সেটা হয় নাই। এখনো তিনি খুব সুন্দরভাবে যে পরিমাণ কৌশলে উনি চলছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং এইভাবে চলতে পারলে ভারতের মতো দেশ বাংলাদেশকে ঠকাতে পারবে না। কারণ ভারত এখনো চাইবে বাংলাদেশের বিরুদ্ধে একটি ইসলামী ট্যাগ লাগিয়ে দিতে। যদি ইসলামী ট্যাগ লাগাতে পারে, সারা বিশ্বে বাংলাদেশকে তারা দুর্বল করতে পারবে। কিন্তু আমার মনে হয় তারেক রহমানের নেতৃত্বে যেহেতু সরকার আছে, তারা ইসলামী ট্যাগ লাগাতে পারবে না। তিনি ইসলামকেও তার হাতে রাখবেন এবং যারা অন্য ধর্মের আছে তাদেরকেও তিনি হাতে রাখছেন। এটা তার একটা অত্যন্ত ভালো কৌশল। কারণ এই পৃথিবীর সবাই সমান। মানুষ হিসাবে আমরা জন্মেছি এই ভূমিতে, মাটি সবার জন্য, যেখানে যাবেন সেখানে সকলের জন্য মাটি। আল্লাহ বলেন না যে এই মাটি তোমার জন্য না, ওই মাটি তোমার জন্য। যদি বলতেন তাহলে তো তিনি আমাকে বানাতেনই না, অন্য ভিন্ন মতাদর্শী হিসাবে আমাকে তো বানাতেনই না। তিনি একমতে সবাইকে দিতেন। যাই হোক, ওইটা বলবো না। বলছি যে এই ছন্ন ছড়াদেরকে আমাদের কাজে লাগাতে হবে। আর না হয়তো যদি না লাগাতে পারি তাহলে তারা চাঁদাবাজি করবে, আর চাঁদাবাজিতে যদি বাধা দেয় তাহলে তারা আমার এন্টি হয়ে যাবে। এন্টি হলে কি হবে, ওই যে 2004 সালে অপারেশন ক্লিন হার্ট,
মনে আছে 2004 না 2 সালে, আমি ভুলে গেলাম, যাই হোক, অপারেশন ক্লিন হার্ট, নিজের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেই ক্লিন হার্টের বেশি প্রভাব পড়েছিল এবং বিএনপি এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন, বিএনপির নেতাকর্মী সহ বিএনপি, যার ফলে নেতাকর্মীরা এক প্রকারের ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যার ফলে এই 15 বছর 16 বছর খেসারত দিতে হয়েছে। আবার যদি দলীয় নেতাকর্মী তৃণমূল যদি আবার কষ্ট পায় দলের বিচক্ষণতার অভাবে, তাহলে দল আবার বড় ধরনের বিপদে পড়তে পারে, আমরা মনে করি। তো এরপরে আরেকটা কথা বলেছি, যে সেখানে বলেছি স্বৈরাচার হতে হলে যোগ্যতা লাগে, স্বৈরাচার হতে হলে যোগ্যতা লাগে, লাগে উগ্রতা। আপনি নিশ্চয় জানেন যোগ্যতা কি জিনিস। আগে প্রথম 5 বছর তারা শুধু প্রশাসনকে সাজিয়েছে, বিগত সরকার। পরবর্তীতে প্রশাসন, প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তার পরবর্তীতে কি করলো? 2014 সাল তারা একটা সুযোগ পেয়ে গেল। কেমন সুযোগ দেখুন, যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং ছিল, বা কংগ্রেস যখন ছিল ভারতের ক্ষমতায়, তখন যেহেতু তারা তত উগ্র না, তাদের কাছ থেকে সে কমই সমর্থন পেয়েছে, তত সমর্থন পায় নাই, তাও অনেক পেয়েছে। কারণ ভারত চায় এই দেশে আওয়ামী লীগই হইলো এই দেশের তাদের বন্ধু, ভারত জানে, আর কেউ রে তারা চিনে না, ভারত। তো এরপরে যখন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসলো 2014 সালে ভারতের, তখন কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গিয়েছে। যখনই বলতো যে মোদিজি, শ্রী শ্রী মোদিজি, আর মোদিজি তো যেহেতু তিনি উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রী, তিনিও চাইতেন এই দেশে ভারতের মতোই যারা ভারতে, তারা সংখ্যালঘু হিসেবে মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, উপজাতি যারা আছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করে ভারত। আসামে আপনারা দেখেছেন, আপনি ত্রিপুরায় দেখেছেন, আপনারা দেখেছেন মণিপুরে, তো অবশ্যই অবশ্যই সেটা দেখেছেন কয়েকদিন আগে, কয়েকদিন পরে পরে কি হচ্ছে। আপনারা দেখেছেন কাশ্মীরে কি করছে, উত্তরপ্রদেশ সম্পর্কে আপনাদের ধারণা আছে, পশ্চিমবঙ্গে খুব, যদিও একবারে। আপনারা দেখেছেন মুর্শিদাবাদ, বাংলার যে সাবেক, যে পলাশী, যেখানে যুদ্ধ হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা যেখানে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, যে পলাশীর ময়দান, সেটা কিন্তু মুর্শিদাবাদ। সেখানে কয়েকদিন আগে কি নির্মমভাবে নির্যাতন করেছে মুসলিম সম্প্রদায়, আপনারা জানেন। তো তিনি সেই সুযোগ পেয়েছিলেন বাংলাদেশে এমন একটা কিছু করার, মুসলিমদেরকে দমিয়ে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে দমিয়ে তিনি চেয়েছিলেন বাংলাদেশে হাসিনার মাধ্যমে, আপনি লেন্দুব দর্জির মতো হাসিনাকে পেয়েছিলেন। নিশ্চয়ই আপনারা জানেন সিকিমের যে প্রধানমন্ত্রী ছিল লেন্দুব দর্জি, সেই সিকিমকে কিভাবে তারা নিজেদের করে নিয়েছে। তো ভারতকে চেয়েছিল, বাংলাদেশকে চেয়েছিল এইভাবে তারা কিছু একটা করতে, যার ফলে এই দেশের উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট চেষ্টা হয়েছে। আমাকে বিশ্বাস করেন আর না করেন আমি জানি না, যদি আমাকে আপনি খারাপ বলেন বলেন, যদি বলেন উগ্র, হ্যাঁ আমি উগ্র, তবে সত্য বলতে একটু দ্বিধা করব না। বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য মোদির সহযোগিতায় হাসিনা একবার উঠে পড়ে লেগেছিল, যার ফলে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে হিন্দুত্ববাদীদের আধিপত্য বিস্তারের জন্য চারণভূমি বানিয়েছিল, এবং এখনো সেটা বহাল আছে, বহাল তবিয়তে আছে। আপনি বিশ্বাস করেন না করেন জানা, এবং যতক্ষণ পর্যন্ত না এই মোদির রয়্যাল এজেন্টদেরকে এইসব প্রতিষ্ঠান থেকে আপনি সরাতে পারবেন, ততক্ষণ এই দেশ কোনোদিন আপনি নিয়ন্ত্রণে নিতে পারবেন না। বাংলাদেশের হবে না। বাংলাদেশ ততক্ষণ পর্যন্তই থাকবে ভারতে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই রয়্যাল এজেন্টরা জায়গায় জায়গায় বসা আছে। হাসিনার আমলে যেসব হিন্দু সম্প্রদায়ের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, 5% তারা বাংলাদেশে, কিন্তু 5%-এর অধিক অনেককে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, একমাত্র সে ক্ষমতায় থাকার জন্য। এমনকি 3 আগস্ট 2024 সাল তিনি কিভাবে পুলিশের রদবদল করেছিলেন আপনারা দেখেছিলেন, এবং এই পুলিশের রদবদলের মধ্যে অনেকেই ছিল হিন্দু সম্প্রদায়ের। আপনি সেটা যাচাই করেন এবং খুঁজুন। আমি একটাও এখন আর ওটা বলতে চাই না, যাক আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি সেই জায়গাগুলির নাম বলবো, যে কোথা থেকে কোথায় হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে, পুলিশ অফিসারদেরকে এখান থেকে সেখানে তারা নিয়োগ দিয়েছে যেন মুসলিমদেরকে হত্যা করে এবং আন্দোলনকারীদেরকে হত্যা করা, ভারতের ইচ্ছা পূরণ করে। আপনারা সেটাও দেখেছেন, হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন কিভাবে এই ইয়েতে আপনার এই
এই এয়ারপোর্টে যে আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে তারা করেছে, এই ভারতীয়রা বিমানে উঠেছে, আপনারা দেখেছেন সেই দৃশ্য। আমি ওইটা বলতে যাব না, আমি বলবো উগ্র হতে হবে। এই উগ্র হতে হবে এইভাবে। তো বলেছে, প্রথমে বলেছিলাম যোগ্যতা। যোগ্যতা কি? প্রশাসনকে আপনি নিজের করে নেওয়ার যোগ্যতা বলেছি। শুধু প্রশাসন না, প্রত্যেকটা অফিস আদালত যা আছে সব জায়গায় মিনিমাম আপনি 20% এই 1 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে, নতুন নিয়োগ দিতে হবে আপনার নিজের লোককে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির মূল কর্মী, এদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিতে হবে 20% মিনিমাম, এবং আস্তে আস্তে সেটা নিতে হবে ওই জায়গা মতো। আর না হয়তো আপনি পারবেন না সরকার টিকাতে, যে পরিমাণ ষড়যন্ত্র চলছে এখনই। কতদিন ভালো হয়ে থাকবেন আপনি? পরে গুলি করতে হবে, আর গুলি করলে কি ভালো? চেয়ে ভালো এখন থেকে আপনি সিদ্ধান্ত নিন কিভাবে। আমরা একসময় ভাবতাম, মনে মনে বলতাম, আহা যদি এই সরকার কোনোদিন চেঞ্জ হয়, তাহলে যারা এই ভুয়া সনদ নিয়ে চাকরি লইছে, কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ভুয়া সনদে চাকরি যাদের হয়েছে, যারা অশিক্ষিত বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে আমরা জানি, তাদেরকে আইনিভাবে তথ্য মন্ত্রণালয় থেকে অথবা মন্ত্রণালয় থেকে, যে মন্ত্রণালয়ে চাকরি পাইছে, যে মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠান, সেখান থেকে বলবে যে কর্মচারীদের সনদ যাচাই করো, কর্মচারীদের সনদ যাচাই করো। যাচাই করলে আপনি জানেন মিনিমাম 40% নিয়োগ বাতিল হবে যদি আপনি সনদ যাচাই করেন। খালি বিগত সরকারের নিয়োগের সময় তারা কিভাবে নিয়োগ দিয়েছে, দলীয়করণ করেছে। আপনারা এটাও জানেন, নিয়োগের আগে বাড়ি বাড়ি ঘুরতো, তাদের নিজেদের লোক দিয়ে তারা যাচাই করতো ওই লোক আওয়ামী লীগ করে কিনা, ওই লোক হিন্দু সম্প্রদায়ের কিনা। এত বিশ্বাস ছিল তার হিন্দু সম্প্রদায়ের প্রতি হাসিনা। এবং মোদিও চেয়েছিল লেন্দুব দর্জিকে কাজে লাগাতে এই দেশে। আমাদের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া বলেছিলেন লেন্দুব দর্জির কথা, আপনাদের মনে আছে যে লেন্দুব দর্জি কি করেছিল এই দেশে? আমাদের এসব কথা মনে আছে। প্রিয় দর্শক, বলেছে এই কথা, যোগ্যতার কথা, উগ্রতা। এম কে আনোয়ার সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একজন বৃদ্ধ মানুষ। তিনি অনেক চলাফেরায় অনেক কষ্ট হইতো, তাও তিনি আন্দোলনে যেতেন, মাঠে যেতেন, মুভমেন্ট করতেন, তিনি পিকেটিং করতেন। তো একবার আমার মনে আছে, আমার সনটা, আমার তারিখটা মনে নাই, 19 স্থায়ী কমিটির সদস্য অনেকেই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠে নেমেছিলেন আন্দোলন করতে, পিকেটিং করতে। ছররা গুলির আঘাতে উনি ওনার দেহে অনেক গুলি ঢুকে গিয়েছিল। অনেক দিন উনি সহ্য করেছেন, উনি হাসপাতালে ছিলেন। উনি আর শেষ মুহূর্তে আর উনি সুস্থ হন নাই, উনি এভাবেই উনি মৃত্যুবরণ করেছেন। কিরকম উগ্রতা প্রদর্শন করেছিল আপনি দেখেন। তা আমি তখন অনেকে বলতো, আর বিএনপি তো আন্দোলনই করতে পারে না, আওয়ামী লীগ হইলে এতদিনে কবে সরকার পালাই দিত। তখন আমি বলতাম যে দেখ, বিএনপি তো কেউ গুলি করে নাই জীবনে, আজকে এম কে আনোয়ারের মতো এমন বয়স্ক লোককে এইভাবে গুলি করেছে। ছররা গুলিতে ওনার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এত গুলি ওনার পিঠে, হাতে, পায়ে লেগেছে। তারপর তো ভয়ে নেতাকর্মীরা আর মাঠেই নামে না, সিনিয়র নেতারা তার মাঠেই নামে না। আমি আপনাদেরকে এম কে আনোয়ারকে, এরপরে ওনাকে আবার ওই কুমিল্লায় নাকি উনি গাড়ি পুড়িয়েছে, সেই মামলায় ওনাকে গ্রেপ্তার করেছে। আরো বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, এখন বর্তমানে এলডিআরডি মন্ত্রী, ওনাকে গেঞ্জি টেঞ্জি ছেড়ে ফেলেছে। কিভাবে নির্মম নির্যাতন করেছে। কোনোদিন আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলের আগে, এই টার্মের আগে এমন ভাবে কোন নেতাকর্মীকে অপমান করেছে, এইভাবে অপদস্থ করেছে? বেগম খালেদা জিয়া তাবিদ আওয়ালের নির্বাচনী প্রচারে গিয়েছিল কারওয়ান বাজার, এই শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডারা কিভাবে ওনার গাড়িতে অ্যাটাক করেছে। জানি না ওনাকেই হত্যা করার জন্য চেষ্টা করেছিল কিনা। প্রিয় দর্শক, একটা একটা খবর আপনাদেরকে শোনাই, জাস্ট ছোট্ট একটা কথা, যে কেমন উগ্র ছিল এই উগ্রতা, কেমন ছিল তাদের উগ্রতা। কিছুতে কিছু হইলেই মামলা, কিছুতে কিছু হইলেই মামলা, আর অথবা গুলি, অথবা জঙ্গি নাটক। দেখেছেন তো কিভাবে জঙ্গি নাটক সাজিয়েছে। আমরা এই জন্য এখন যদি কেউ জঙ্গি বলে কেউ গালি দেয়, আমাদের অন্তরে লাগে। হোক জামায়াত, হোক হেফাজত, হোক বিএনপি, যেই হোক না কেন, আমরা আর এই জঙ্গি নাটক দেখতে চাই না বাংলাদেশে। সংখ্যাগরিষ্ঠকে আমরা মূল্যায়ন করতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
নির্বাচনের আগেও বলেছিলাম যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ন্যায় পরায়ণ একটি সরকার গঠন হবে। ন্যায় পরায়ণ নির্বাচনের আগেও বলেছিলাম, এখনো বলি যে এই সরকারই ন্যায় পরায়ণ। ইনশাল্লাহ আশা রাখি যে ন্যায় পরায়ণই হবে সামনে। আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, বলি। তারা কিছুতে কিছু হলেই একটা মামলা দিয়ে দিত, মামলা দিয়ে বলতো যে আদালতের নির্দেশ, আমরা কি করব। জানেন তো কিভাবে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে কি করেছিল? আদালত বলেছিল, খায়রুল হকের আদালতই বলেছিল আরো 2টা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে, কিন্তু হাসিনা সরকার এবং তার ওবায়দুল কাদের এরা বলল যে আদালত নির্দেশ দিতে আর হবে না। কত কথা। যাই হোক, আমি আপনাদেরকে একটা ছোট্ট খবর শোনাই। এম কে আনোয়ার গ্রেপ্তার। এম কে আনোয়ারকে জেলে পাঠানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে এম কে আনোয়ারকে। এটা সনটা হলো 2015 সাল 19 আগস্ট, এই প্রথম আলো পত্রিকা। এম কে আনোয়ারকে জেলে পাঠানো হয়েছে। কুমিল্লার 14 গ্রামে গত ফেব্রুয়ারিতে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন কুমিল্লার একটি আদালত। একই দিন ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে। শওকত মাহমুদ তখন বিএনপির অত্যন্ত একজন প্রকৃষ্ট নেতা ছিলেন। জানি না পরবর্তীতে ওনার মাথায় কি হলো, ওনার কিভাবে কি হলো জানি না এই কথাটা। তো প্রিয় দর্শক, আরেকটা খবর, ছোট্ট একটা খবর বলে আমরা আমার কাজ শেষ করে ফেলবো আজকের ভিডিও। উগ্রতা বিষয়টা, উগ্রতা কি সেই সংখ্যাটা লাস্টে দিয়েছে আমার আজকের কথা শেষ। যে উগ্র হতে হবে দল টিকাতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে। দেখেন, এম কে আনোয়ার সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কিরকম অবস্থা? রাজধানীর ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এম কে আনোয়ার সহ 17 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এটা হলো বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদন। এটা 2017 সালের 29 জানুয়ারিতে এই কথাটা বলা হয়েছে। দেখেন, তারপর বলা হয়েছে সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের মধ্যে এম কে আনোয়ার ছাড়াও রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ ভুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, আজিজুল বারী খান হেলাল ও খায়রুল কবির খোকন। এই মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ 17 জন জামিনে রয়েছেন। নেতাকর্মীদেরকে যখন এইভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে আমরা অনেক কষ্ট পেয়েছি। আমি তখন আবার একটু আবেগী ছিলাম। যে কোনো নেতাকে গ্রেপ্তার করতে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিতাম যে মুখে গ্রেপ্তার, গণতন্ত্র যখন কারাগারে। কেন বাংলাদেশ 26শে মার্চ আসলে এমন লিখতাম যে যে বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা কেন স্বাধীনতার ঘোষণা দিতে হলো? আওয়ামী লীগের নেতারা কোথায় ছিল? কেন তারা এই স্বাধীনতার ঘোষণার জন্য আসলো না এগিয়ে? বঙ্গবন্ধু শেখ মুজিবের অবর্তমানে, তিনি তার অনুপস্থিতিতে 25শে মার্চ কালো রাতে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর প্রেক্ষাপট এমন তৈরি হয়েছিল যে বাংলাদেশে এমন কোনো সাহসী ব্যক্তি ছিল না যারা বেতার কেন্দ্রে গিয়ে এমন একটি ভাষণ, এমন একটি স্বাধীনতার ঘোষণা দিবেন। তিনি প্রথমে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে নিজের সাথে নিজেকে স্টেট হেড অফ স্টেট হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে অন্য কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, তারপর তিনি বলেছেন যে আমি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম বলেছেন। তো প্রিয় দর্শক, অনেক কথা বলি। উগ্রতা, আপনাকে উগ্র হতে হবে। উগ্র বলতে কি উগ্র? কোন সাম্প্রদায়িক উগ্রতা না। বলেছিলাম কি যে স্টেট কাট, তারা যখনই সরকার পতনের কেউ সামনে আগাবে, যদি সেটা ন্যায় হয়, ন্যায়ভাবে আলোচনা সাপেক্ষে সেটাকে মোকাবেলা করতে হবে। আর যদি অন্যায় হয়, যদি কেউ ষড়যন্ত্র করে ভারতেরকে সাথে নিয়ে, যদি কেউ ষড়যন্ত্র করে আমেরিকাকে সাথে নিয়ে, তখন ওই যে ছড়াগুলি মারলো
এম কে আনোয়ারের মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে, যিনি এই গুলির আঘাত নিয়ে নিহত হয়েছেন, মরে গেছেন, আমি আজকে ওনাকে নিয়ে ওই বিষয়টা আমি খুঁজতেছিলাম যে এম কে আনোয়ার আহত এরকম। পরে প্রথম আলোতে আমি এই লেখাটা পেয়েছি যে এরকম লোকদেরকে গ্রেপ্তার করতো তখন। তো সাংবাদিক মারুফ কামাল খানকেও সেখানে আমি পেয়েছি। আজকে আমি আমাকে বিশ্বাস করে না করে না, আমি কোনো মিথ্যা বলি না কারোর সাথে। আমি যখন আজকে এই খবরটা পেয়েছি, এবং আমি জানতাম তখনকার সময়ে অনেককে গ্রেপ্তার করতে, এসব মনে থাকে না কোন সাল সে, তখন আমি এটা আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করি। তখনকার সময়ে কতজন বিদেশে গিয়েছেন, নির্বাসনে থেকেছেন। জনাব তারেক রহমানের বিষয়টা তো আমরা জানি, ওনার ভাইকে হত্যা করা হয়েছে। আরাফাত রহমান কোকোকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করেছে, নির্যাতন করার পর ওনাকে তো সেই মালয়েশিয়াতে উনি মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সম্পর্কে আমরা জানি, তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এখন যদি আবার আমরা সেই স্বৈরাচারের দোসরদেরকে যদি আমরা সাথে নিয়ে সরকার চালাই, আমরা যদি না চিনতে পারি তাদেরকে, এবং আমরা যদি চেতনায় চেতিত হয়ে যাই সেই সাবেকদের মতো, তারা তো চেতনাকে নিয়ে সারা জীবন তারা চেতনা ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধের ফেরি করেছে। আমরা সবসময় বলেছি এই মুক্তিযুদ্ধের ফেরি শুরু হয়েছে, আল্লাহ কবে তুমি মুক্তিযুদ্ধের ফেরিওয়ালাদেরকে থামাবা। আজকে যদি আবার সেই মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা কেউ হয়ে যায়, আজকে যদি আবার কেউ জঙ্গি নাটক সাজায় এই দেশে, আজকে যদি আবার কেউ জঙ্গি তকমা দেখে উড়ে, তখন কেমন লাগে? আমরা চাই এই দেশে একটি ন্যায়পরায়ণ, এবং চাই একটি সমতার ভিত্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ চাই এই দেশে। আমরা তরুণদের জন্য কর্মসংস্থান চাই। বিশেষ করে বিএনপির দলীয় কর্মী যারা নির্ঘুম রাত কাটিয়েছেন জঙ্গলে জলে, তারা যারা, এখন আমরা দেখেছি অনেক দুঃখের সাথে অনেক কথা বলতে হয়, বলা কি ঠিক হবে কিনা, অনেক সেন্ট্রাল কমিটিতে অনেক নেতাকর্মী আছে সহযোগী সংগঠনের, তাদেরকে ভালো পোস্ট দেওয়া হয় নাই, কিন্তু তারাই মাঠে ছিল, আমরা দেখেছি। আমরা নির্বাচনের সময় ফোন করেছি তাদেরকে, বিভিন্ন সময়ে তাদের সাথে যোগাযোগ করেছি। আজকে তারা কোনো ভালো পোস্ট পায় নাই দলের কেন্দ্রীয় কমিটিতে, সরকারের কোনো ভালো পোস্ট, সরকারের কোনো দায়িত্বে ভালো জায়গায় তাদেরকে দেওয়া হয়। আমরা আশা রাখবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি এমন কিছু লোককে আপনার উপদেষ্টা হিসেবে কাজে লাগান যারা তৃণমূলের সাথে ঘুরে, তৃণমূলকে চিনেন। আপনি বাংলাদেশকে যেমন 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, আপনি এইভাবে বাংলাদেশকে 64 জেলাকে আপনি আবার আরো উপজেলায় আপনি ভাগ করে সেক্টর করেন, করে আপনার দলের নেতাকর্মীদেরকে আপনি কাজে লাগান। তারা হলো আপনার দলের ভবিষ্যৎ, এবং অতীতেও ছিল, ভবিষ্যতেও তারাই আপনার দলকে ভালো রাখবে, আপনাকে ভালো রাখবে, জিয়া পরিবারকে ভালো রাখবে। আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি যখন গত 16-17 বছরের কথা চিন্তা করবেন, তখন দেখবেন শেখ হাসিনা যখন তার সেই লালিত পালিত অসভ্যদেরকে আপনার পরিবারের দিকে লেলিয়ে দিয়েছিল, তখন কিন্তু আপনার দলের যারা অনেকে আছে, যারা এখন সরকারে আপনি নিয়েছেন, তারা কিন্তু আপনার পরিবারের কোনো খোঁজ খবর নেই নাই। নিয়েছে কারা? তৃণমূল, তৃণমূল নেতাকর্মীরা। আপনি যখন ডাক দিতেন, বেগম খালেদা জিয়া যখন অবরোধের ডাক দিত, তৃণমূলের নেতাকর্মীরা অবরোধ সফলের জন্য চেষ্টা করেছে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় থেকে, আড়া জঙ্গলে, নেতৃত্ব পায় নাই। সুতরাং এখন যদি আপনি অভিজাত পাড়ার ছেলেদেরকে নিয়ে সরকারে রাখেন, অভিজাত পাড়া, ওই যে কুবের বলেছিল পদ্মা নদীর মাঝি উপন্যাসে আমরা শুনেছি, পড়েছি যে ঈশ্বর থাকেন ওই পাড়া, ওই গ্রামের ভদ্রপল্লীতে, ঈশ্বর থাকেন ওই গ্রামের ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যখন অভিজাতদেরকে নিয়ে যদি আপনি সরকার গঠন করেন আর সরকার চালান, তাহলে এই তৃণমূল কর্মীদের মনের যা হাহাকার, অভিশাপ, সেটা লেগে যাবে। যারা নির্যাতিত নিপীড়িত, তাদের জন্য যদি কিছু না করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আগে বলতাম ভাইয়া, এখন মাননীয় প্রধানমন্ত্রী, সাংবিধানিক নিয়ম বলতে হবে। আপনার উত্তর
আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জিয়া পরিবার ভালো থাকুক এবং বাংলাদেশে জিয়া পরিবারের ধারাবাহিকতা বজিয়ে থাকুক। এই বাংলাদেশ, যারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের লোককে যারা ভালোবাসে, যারা সকল বর্ণের লোককে ভালোবাসে, যারা অসাম্প্রদায়িক, যারা কোনো সাম্প্রদায়িকতাকে স্থান দেয় না, সেটি হলো জিয়া পরিবার। এবং যারা সংখ্যাগরিষ্ঠ লোককে যারা এই দেশে ভালো রাখতে চেষ্টা করেছে, সেটা হলো জিয়া পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ এবং যদি ভুল হয়ে থাকে ক্ষমার প্রার্থী। আসসালামু আলাইকুম।